অনেকদিন বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি। কি অনুষ্ঠান করতে চাও বলো? ভাবছি গ্রামের লোকেরা সবাই আমাদের এত ভালোবাসে, বাঙাল বলে আমাদের হাতের সুন্দর রান্না খেতে চায়, তাই সবাইকে ডেকে খাওয়াবো। তাহলে তো বেশ ভালোই হয়। আর তাছাড়া আমাদেরও ছেলে পুলে নেই। যতটুকু সম্পত্তি আছে সেটুকু নিয়ে কি আর স্বর্গে যাব? তাই ভাবছি শেষ বয়সে সবাইকে নিয়ে একটু আনন্দ করে নিই। আর তাছাড়া গ্রামের লোকেরা সবাই ভালো করে খেতে পারে না। ওদের যদি একদিন ডেকে আমরা ভালো করে খাওয়াই তাহলে খুব ভালো হয়। দেখবে সবাই খুব আনন্দ পাবে। তবে কাকে দায়িত্বটা দেওয়া যায় বলো তো? আমার তো আর এই বুড়ো বয়সে খাটাখাটনি করতে পারবো না। গ্রামের মধ্যে ভালো মানুষ বলতে সব থেকে গোপাল, আর তাছাড়া ওই রতন। তবে আমি ভাবছি গোপালকে সবটা বুঝিয়ে দেব বিকেলে। বেশ, ঠিক আছে। তবে কি রান্না করবে কিছু ভেবেছো? ভাবছি কচুর লতি আর সঙ্গে ইলিশ মাছের ঝোল আর ভাত। আহা, শুনে তো আমার এখনই মুখে জল চলে এলো। তাড়াতাড়ি ব্যবস্থাটা করতে হবে তাহলে। বুড়িমা, আপনি ডেকে পাঠিয়েছিলেন আমাকে? কোনো কাজ হলে তোমাকে ছাড়া আর কাকে ডাকবো বলো? একটা বড় কাজের দায়িত্ব আছে। কি কাজের দায়িত্ব? আমাকে শুধু আপনি বলে দিন, আমি সব কাজ করে দেব। আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গ্রামের সবাইকে ভোজ খাওয়াবো বর্ষায়। সেই দায়িত্বটা কিন্তু তোমাকেই নিতে হবে। এ তো খুব ভালো কথা। আমরা কতদিন আপনাদের বাড়িতে খেতে আসিনি। আমরাও সেজন্যে চাই তোমাদের সবাইকে ডেকে খাওয়াতে। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন তো? আমি শুধু ভালো লোকেদের ডাকবো, কোনো শয়তানকে না। কাকে বাদ দিতে চাইছেন আপনি? ওই ঘরের শত্রু বিভীষণ খগেনকে। ওর স্বভাব হচ্ছে যে থালায় খাবে ওই থালাতেই ছেদ করবে। ওকে আমি ডাকবো না। ঠিক আছে, বেশ কথা। আমি আর যারা ভালো মানুষ আছে তাদের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব হয় সবকিছু ব্যবস্থা করছি। ঠিক আছে বাবা, তাই করো। তোদের মতো ছেলে আছে বলেই কিনা একটু ভরসা পাই। একটা বড় দায়িত্ব পাওয়া গেছে রে রতন। কিসের দায়িত্ব? ভালো খবর আছে। গ্রামে কিছু হচ্ছে নাকি? সেই জন্যই তো বলছি, এমনিতে আমাদের গ্রামের জীবনে কোনো আনন্দ নেই। তাই একটা যখন আনন্দ আসছে তখন সবাই মিলে দায়িত্ব নিয়ে সেই কাজটা করতে হবে। আরে কাজটা কি সেটা বলবি তো? আরে আমাদের সকলের প্রিয় হরিপদবাবুর বাড়িতে ভোজের অনুষ্ঠান আছে। আজকে বুড়িমা ডেকে নিজে আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। বাহ, এত সুন্দর কথাটা তুই আমাকে এতক্ষণ বলিসনি। আহারে, কতদিন এরকম বর্ষার দিনে ওই বাঙালদের হাতে রান্না খাইনি। ও রান্নাটা কিন্তু করে বেশ। সেই জন্যই তো আমিও খুব উত্তেজিত রে। ওদের হাতের রান্না খেলে আর নিজের ঘরের রান্না খেতে ইচ্ছে করে না। তা কি করতে হবে বল দেখি? দেখ, বর্ষার সময় তো এখন আমাদের মাঠের কাজ কম হয়ে গেছে। আর মূলত তুই আর আমি দুজনে মিলি পুরো ব্যাপারটা সামলাবো। তাই কোন দায়িত্বটা নিবি বল? তোদের যদি আপত্তি না থাকে তাহলে আমি বাজার করবার দায়িত্বটা নিতে পারি। বাহ, এটা তো খুব সুন্দর, ভালো দায়িত্ব। আর এটা ঝামেলার কাজ, তাই আমি নিতে পারবো না। তুই বরং বাজার করবার দায়িত্বটাই নে। বেশ, ঠিক আছে। তুই বাড়ি যাবি কখন? এই তো এক্ষুনি 5 মিনিটের মধ্যেই যাব। গিয়ে তোর বৌদিকে সব কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। বৌদিকেও জানিয়ে রাখ। তবে একটা কথা বলছি যে খগেনকে কিন্তু এসব ব্যাপারে কিছু জানাবি না। তার কারণ হচ্ছে ওর মতো বদমাইশ লোককে ডাকতে চান না ওরা। ঠিক আছে, তুই চিন্তা করিস না কিছু। আমি বাড়ি গেলাম রে। হ্যাঁ, ঠিক আছে, যা।
আরে ও খগেনদা, কোথায় যাচ্ছ গো? এই যাচ্ছে একটু কাজে। তোমাকে দেখে বড্ড খুশি মনে হচ্ছে। রতন আজকে ভালো কামিয়েছে নাকি? থুর, তোমার সবসময় খালি টাকা পয়সার গল্প, একটু ভালো কথাও তো বলতে পারো নাকি? আমাকে তো আর কেউ ভালো গল্প শোনায় না গো, তুমি শোনাও না কিছু। হ্যাঁ, আমি যতদূর জানি তুমি তো খুব খেতে ভালোবাসো। হ্যাঁ, প্রচণ্ড ভালোবাসি খেতে। আমাদের সবাইকে হরিপদবাবু ওনার বাড়িতে ডেকে ভোজ দেবেন। ওদের হাতের অপূর্ব রান্না খাওয়ার সুযোগ হবে আমাদের। কই আমাকে তো সে বিষয়ে কিছু বলেনি। এই রে, তোমাকে বলে তাহলে ভুল করলাম মনে হচ্ছে। আসলে হয়তো তুমি চিটিংবাজি করো বলে তোমাকে আর নেমন্তন্ন করেনি। বুঝতে পেরেছি আমি। তুমি যেন কিছু মনে করো না, তোমাকে আবার আমি আমাদের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াবো। রতন তো তোমার বন্ধু। কে কার বন্ধু সেটা সময় আসলেই দেখা যাবে। ঠিক আছে, তোমাদের ব্যাপার, তোমরা যা বোঝো করো, আমি এখন যাই। শয়তানের বাচ্চা, আমাকে না নিমন্তন্ন করে গ্রামের সবাইকে নিমন্তন্ন করা হচ্ছে। এই খগেনকে শয়তান মনে করা। শয়তানি কাকে বলে আমি এবার দেখাবো। শয়তানের যে বাপ আমি সেটা জানে না ওরা এখনো। আজকাল বহুত চিটিংবাজ হয়ে গেছে বুড়ি। একজন গ্রামের সম্মানীয় বয়স্ক মহিলার সাথে কেমন করে হয় তার শিক্ষা পাওনি? শিক্ষা আবার হয়নি? শিক্ষা তো তোমাদের হয়নি মনে হচ্ছে। হ্যাঁ, বাপ মা তোমাদের শিক্ষা দিয়েছিল যে নেমন্তন্ন করলে সবাইকে নেমন্তন্ন করতে হয়, আর কাউকে ছেড়ে দিতে নাই। শোনো শয়তানের বাচ্চা, তোর মতো লোককে ঘরে আনবো না। তুই যে থালায় খাস সেই থালাতেই হাগিস। আমার ঘরে কোনো সাপকে আমি ঢোকাবো না। আমাকে যখন ভেবেই ফেলেছো আমি সাপ, তখন কামড়াবো নাকি একটু? হ্যাঁ, তুই নিজেকে যতটা বিষধর মনে করিস, তুই তার চেয়েও বেশি বিষধর। জোচ্চোর কোথাকার। বুড়ি খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। দেখ, সন্ধে হচ্ছে, বাড়ি যেতে হবে আমায়, অনেক কাজ আছে, একটা বড় অনুষ্ঠান আছে, আমি চিন্তায় আছি। তোর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করে কাজ নেই। যাবে একেবারে জমের বাড়ি। দেবে দেবে। শর্ত এখান থেকে। তোর এত বড় সাহস, এই বুড়ি বয়সে তুই আমার সাথে গায়ের জোর দেখাস? দেখ তবে। ওরে বাবারে, আমাকে খগন মেরে ফেললো গো, মেরে ফেললো, দেখে যাও দেখে যাও। তোর কথা শোনবার জন্য কেউ এখানে বসে নেই, কেউ বাঁচাতে আসবে না, জেনে রাখ। আমি চললাম, তুই এখানে পড়ে পড়ে মর। এবার তুই মরতে মরতে আফসোস করবি কেন খগেনকে নেমন্তন্ন করতে গেলি না। হরিপদবাবু, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হন। আপনি খুঁজছিলেন বুড়িমাকে, এই দেখুন কি অবস্থা। আমাকে মেরে ফেললো গো, এই গোপাল না হলে আমি বাঁচতামই না। আহা গো, কে তোমার এমন ক্ষতি করলো? তুমি শুধু একবার তার নামটা বলো আমাকে। বাবু, আগে চিকিৎসার প্রয়োজন। চিকিৎসা করানোটা সব থেকে বেশি জরুরি। গোপাল, তুই কি ভাবছিস ওর কিছু হবে? ওর কিচ্ছু হতে দেব না আমি। আমাকে শুধু একবার নামটা বলো তুমি। নেমন্তন্ন করা হয়নি বলে খগেন হিংসে করে আমার মাথা ফাটিয়ে দিয়েছে সন্ধেবেলায়। তারপর সারা রাত বৃষ্টিতে ভিজে ভিজে আমি গাছতলায় পড়ে থেকেছি। আজকে সকালে আমি মাঠে যাওয়ার সময় বুড়িমাকে এরকম পড়ে থাকতে দেখে উদ্ধার করে আনি। তুই বোধহয় আমাদের কোনো জন্মে ছেলে ছিলিস, সেই জন্যই তুই আমাদের জন্য এত উপকার করলি। আরে সেসব কথা ছাড়ুন তো, আমি বরং একটা ডাক্তার ডেকে আনি। তুই ডাক্তার দেখিয়ে ডেকে এনে চিকিৎসা করা। আমি এক্ষুনি পুলিশের কাছে যাচ্ছি। পুলিশে আমার ভালো জানাশোনা আছে। ওই শয়তান খগেনকে যদি না আমি জেলের ঘানি টানিয়েছি, তবে আমার নামে কুকুর পুষিস। তোমরা অত চিন্তা করো না গো, আমি ঠিক আছি।
আর তুমিও চিন্তা করো না, আমি এই অপমানের প্রতিশোধ নেবই। যদি এর বদলা না নিতে পারি তবে আমার নাম হরিপদ নয়। মৃত্যুর আগে পর্যন্ত হলে এই খগেনকে আমি তোমার পায়ে এনে ফেলবো, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমি শুধু অবাক হয়ে যাই এটা ভেবে যে মানুষ কিভাবে এত খারাপ হতে পারে, মানুষ কতটা নিচে নামলে এরকম কাজ করতে পারে সেটাই শুধু ভাবি আমি। একটা গুরুতর অভিযোগ নিয়ে এসেছি তোমার কাছে। আরে হরিপদবাবু, এরকম বলবেন না আমাকে। অভিযোগ না, বলুন আদেশ নিয়ে এসেছি। আপনি এই গ্রামের সবথেকে বয়স্ক মানুষ, আর আমি আপনাকে সম্মান করি। আপনি যা বলবেন আমি সেটাই শুনব। আমি বাড়িতে ভেবেছিলাম একটা ভোজ দেব সবাইকে নিয়ে, কিন্তু এই চিটিংবাজ খগেনকে নেমন্তন্ন করতে চাইনি। তাই ও হিংসে করে কালকে সন্ধেবেলায় তোমার বুড়িমার মাথা ফাটিয়ে দিয়েছে। এটার একটা ন্যায় বিচার করতেই হবে পলাশ। এত বড় সাহস ওর! আমার তো মনে হয় এখানে ও থেমে থাকবে না। একবার করে যখন সাহস পেয়ে গেছে, তখন যদি শাস্তি দিতে না পারি তখন আমাদের বা অন্য কারোর আরও বেশি ক্ষতি করবে। আর সমাজকে পরিষ্কার করবার দায়িত্ব তোমার। এই সমস্ত জঞ্জাল পরিষ্কার করতে আমি খুব ভালোই পারি। আজকেই আমি ওর কোমরে দড়ি বেঁধে হাজতে ঢোকাবো। শুধু তার আগে দেখতে চাইছি ওই শয়তানটা তোমার বুড়িমার পায়ে ধরে ক্ষমা চাইছে। আমি ওর এমন অবস্থা করব যে শুধু বুড়িমা কেন, আপনার 14 গোষ্ঠীর পায়ে ধরে ক্ষমা চাইবে, তবু ক্ষমা পাবে না। বেশ বেশ, তোমার যেটা ভালো মনে হয় করো, এবং জলদি করো গো। এই বেটা খগেনের বাচ্চা, তাড়াতাড়ি বেরো বাড়ি থেকে। কই, কথা কানে যাচ্ছে না তোর? পুলিশ কিন্তু তোর বাড়ি ঘিরে ফেলেছে, আর কোথাও চালাকি করে পালাতে পারবি না। এখন যদি না বের হোস তাহলে আমরা ঘরের ভেতর ঢুকে তোকে টেনে বার করব কিন্তু। এসব কি কথা বলছো তোমরা? সে তো চলে গেছে কাল রাতে। কোথায় গেছে সে? কোথায় গেছে সেটা তো আমি জানি না, তবে দেখলাম খুব রাতের বেলা বৃষ্টিতে ভিজতে ভিজতে একবার এসেছিল। তখন ওকে দেখে খুব উত্তেজিত লাগছিল। তারপর হঠাৎ করে কোথায় গায়েব হয়ে যায়, বলে যায় কিছুদিনের জন্য কোথায় একটা যাবে, কাজ হলে আবার ফিরে আসবে। তুমি জিজ্ঞাসা করনি কোথায় গেছে? আমাকে তো সে কোনো কথাই ঠিক করে বলে না। তাহলে তুমি ওর স্ত্রী হয়েছ কি করতে? পরিষ্কার কথা বলে দিচ্ছি, যদি ওকে না পাই তাহলে তোমার কোমরে দড়ি বেঁধে আমায় নিয়ে যেতে কিন্তু 1 মিনিটও সময় লাগবে না। আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি যদি ওর কথা জানতে পারি তোমাদেরকে সবার আগে বলবো। এবারের মতো ক্ষমা করে দিলাম, তবে ছেড়ে দিলাম না। যতদিন না ওকে খুঁজে পাবো ততদিন তোমার উপরে আমার নজরদারি থাকবে। তারপর মহিলা পুলিশ এনে তোমাকে এমন ডান্ডা দেব যে বাপের নাম ভুলে যাবে। এক মাস গ্রাম থেকে দূরে আছি বলে চিনতেই পারছিস না তুই? আরে খগেন, তুই এখানে কি করছিস? করছি আমার মাথা তোর মুন্ডু। আমি যে কি অবস্থা এখানে আছি সেটা তুই জানিস? ভাই, যাই করেছিস আমাকে তো আসবার আগে একবার বলে আসতিস। আমি কি তোর শত্রু নাকি? শত্রু না, কিন্তু যেভাবে থানা পুলিশ হয়েছে তাতে গন্ডগোলে তুই ফেঁসে যেতিস। কিন্তু এত বড় কাণ্ডটা করবার কি তোর খুব জরুরি ছিল? আরে ছাড় তো ভাই, ওই বুড়ো বুড়ি রাজ্যের টাকা পয়সা সম্পত্তি নিয়ে বসে আছে। সেখান থেকে গ্রামের মানুষকে 2 আলু সেদ্ধ ভাত খাইয়ে নাম কামাতে চাইছে। সবাই ভেবেছে যে বর্ষার দিনে বাঙাল বাড়িতে নেমন্তন্ন করে খাইয়েছে। কিন্তু এটা তো খুব ভালো কথা। তুই কবে চালাক হবি রে রতন? ভালো কথা সেটা হতো যদি আমরা ওদের সম্পত্তি হাতাতে পারতাম। সেটা কি করে করবি? তুই যদি আমাকে সাহায্য করিস। ভাই দেখ, আমি কোনো খারাপ কাজে জড়াতে চাই না। কাজ তোকে করতে হবে না, কাজ আমি করব। আর শুধু তাই নয়, সেই কাজের বদলে তোকে মোটা পয়সা দেব। আর হরিপদবাবুর মেরে যা পাওয়া যাবে সেটা তো আলাদা। যদি আমাকে টাকা দিস তাহলে আমি তোকে সাহায্য করতে রাজি আছি।
তবে চল, আমার বিলাসবহুল বাড়ি থেকে যারা আমাকে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে বাধ্য করেছে তাদেরকে খতম করে দিই। কেউ জানতে পারবে না তো? এ জানতে পারবে না, তার একটাই কারণ হচ্ছে আমি বেপাত্তা। হ্যাঁ, আর তোকে কেউ সন্দেহ করবে না। তবে যাওয়া হোক, আমাদের কাজ আমরা গুছিয়ে নিয়ে চল। শোন ভালো করে, এখন বর্ষার সময়ে আগুন লাগানো খুব মুশকিল, তাই আমি সঙ্গে পেট্রোল নিয়ে এসেছি। আর তাছাড়া পাকা বাড়িতে আগুন জ্বালাও খুব মুশকিল। আরে একবার আগুন লাগিয়ে দিলে দেখ না, চারিদিকটা কিরকম জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু তাতে তো বাড়ির ভেতরে সম্পত্তিতেও ক্ষতি হয়ে যাবে। আরে বুড়ো বুড়িকে তুই চিনিস না, বাড়ির ভেতরে কোনো কিছু সম্পত্তি রাখে না, যা আছে ওর জমি জমা। ওর মরে যাওয়ার পর আমরা সব জমি জমা হাত করে নেব, তারপর মালিক হয়ে উঠবো আমরা। তাহলে আর দেরি কিসের, লাগিয়ে দেওয়া হোক আগুন। আমি এদিকটায় পেট্রোল দিচ্ছি, তুই ওদিকটায় পেট্রোল দে ভালো করে। আরে ধীরে ধীরে কথা বলো, কেউ শুনে ফেলবে। তুই চাপ নিস না, ওই বুড়ো বুড়ি ভালো শুনতে পায় না পুরো বয়সে, তাই কোনো চিন্তা নেই। আরে বুড়ো বুড়ি সোনার নিকুচি করেছে, আশেপাশের কেউ যদি লুকিয়ে থাকে তাহলেও গন্ডগোল হয়ে যাবে। তোর মনে হয় এই বর্ষার এখানে কেউ লুকিয়ে বসে থাকবে আমাদের কাজ দেখবার জন্য? তোর মাথায় যেন দিন দিন মোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি কাজ করে কেটে পড়ি, চলো। দে আগুন। এবার দেখ কিভাবে আগুন জ্বলছে, সব মরে যাবে ওরা। চলো চলো পালিয়ে যাই। চল ভাই, পালাই পালাই কেটে পড়ি। থানায় বসে আছেন বড় অফিসার সেজে, আর একটা দায়িত্ব নিতে পারেন না? দায়িত্ব জ্ঞানহীনের মতো বসে আছেন কেন? কি হয়েছে আপনার? এরকম উত্তেজিত হয়ে আমাকে কথা শোনাচ্ছেন কেন? পলাশ, তোমার উপরে বিশ্বাস করেছিলাম যে তুমি আমাদের ওই খারাপ শয়তানগুলোর হাত থেকে উদ্ধার করবে। এখন দেখছি যে তোমার কোনো ক্ষমতাই নেই। সরকার তোমাকে কিসের জন্য চাকরি দিয়েছে আমরা জানি না। গ্রামে এত বড় একটা ঘটনা ঘটবার পর থেকে এখনো খগেনকে ধরতে পারলেন না। কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন কি আপনারা? কালকে রাতে সম্ভবত খগেন আবার গ্রামে এসে হরিপদবাবুর বাড়িতে আগুন লাগিয়েছে। তখন এনারা দুজন ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন, ভাগ্যিস ঠিক সময় ঘুম ভেঙে গিয়েছিল এবং পেছনে রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পেরেছিল, না হলে তো জ্যান্ত পুড়ে মরতেন। আমরা অনেক খুঁজেও তার হদিশ পাইনি। হাতে চুরি পরে বসে থাকলে হদিশ পাবেন কি করে? এবার থেকে পুলিশ তার কাজ দায়িত্ব নিয়ে করবে এবং আমি জানাচ্ছি যে দোষী ধরা পড়বেই। আমার মনে হয় এই ঘটনাটিতে আরও যুক্ত আছে। কাকে সন্দেহ হয় তোমার? রতনকে কদিন ধরে গ্রামে দেখা যাচ্ছে না, তাই ওর বাড়ি থেকেই শুরু করা যেতে পারে। ঠিক আছে, আমি ওর বাড়ি থেকেই তদন্ত শুরু করব। বলেছিলাম আমি আবার আসবো, এসে গেছি। তবে এবারে খালি হাতে যাব না। আপনি আমার বাড়িতে কেন এসেছেন? পুলিশের যদি একবার সন্দেহ হয় তাহলে সে যার বাড়িতে ইচ্ছে যেতে পারে, আর আমি আপনার বাড়িতে আসবো না সেটা জেনেই হয়তো খগেনের স্ত্রী পায়েল এখানে এসে লুকিয়ে আছে। দেখতেই তো পারছি দুজনে একসাথে বসে আছেন। আমি এসেছিলাম অন্য কারণে। কিন্তু সেই কারণটা আমার জানবার দরকার নেই। আমি শুধু জানতে চাই যে খগেন কোথায়। আমি জানি না কোথায়, সেই যে গ্রাম থেকে গিয়েছিল আর ফেরেনি। তবে নীলিমা দেবী, আমি গ্রামে শুনলাম যে রতন এই শয়তান খগেনটার সাথে হাতে হাত মিলিয়েছে। গত রাতে দুজনে মিলে এসে ওদের বাড়িতে আগুন লাগিয়ে গিয়েছিল। এবার আপনাদের বিষয়, আপনারা আমাকে সাহায্য করবেন নাকি দুজনকে যেখানে পাবো সেখানে গুলি করে উড়িয়ে দেব? হ্যাঁ, না না, এমন কাজ করবেন না। আসলে সত্যি রতনকাল এসেছিল আমার সঙ্গে দেখা করতে। ও দিদি, তুমি কেন এসব কথা ওকে বলছো? তুই চুপ কর, আমার স্বামীকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি ঠিক বলছি, ওরা এসেছিল। তাহলে এখন কোথায় আছে সেটাও বলে দিন না। এখন ওরা জঙ্গলের মধ্যে একটা বাড়িতে লুকিয়ে আছে, আমাকে বলে গেছে। আমাকে কথা দিন আপনারা ওকে গুলি করবেন না। যদি আপনাদের কথা সত্যি হয় এবং ওদের পেয়ে যায় তাহলে হয়তো গুলি করব না, কিন্তু জেল খাটতে হবে ওদের।
আপনারা ওদেরকে ক্ষমা করে দিন না। গ্রামে একজনকে প্রাণঘাতী হামলা করা, একজনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এই সমস্ত অপরাধের জন্য ছেড়ে দেব ভেবেছেন? ওরা যে এখনো বেঁচে আছে সেটা ওদের বাবার সৌভাগ্য। ঠিক আছে, আপনি ওদের ধরে নিয়ে যান, কিন্তু প্রাণে মারবেন না। যদি আমাদের উপর অত্যাচার না করতে আসে তাহলে প্রাণে বাঁচিয়ে দিতে পারি। এখন দেখা যাক কি হয়। আমার মনে হয় ওই বাড়িতে লুকিয়ে আছে। কি আপনারা কারা? এ কি, পুলিশ এলো কি করে? আমি বলেছিলাম খগেন তুই আমাকে ফাঁসাবি। এখন আর তো নাটক করে লাভ নেই। তোমরা যারা আছো এদেরকে প্রথমে মারো বেশ করে, তারপর আমরা যা করবার করব। ওরে বাবা গো, আমি সব বলছি, আমাকে ছেড়ে দাও। এই খগেনের পাল্লায় পড়ে আমি সব অসৎ কাজ করেছি, আমার কোনো দোষ নেই। অসতের সাথে যে থাকে সে সমান অসৎ। এই খগেন আমাকে বুদ্ধি দিয়েছিল, মেরে ফেলতে পারলে অনেক টাকার অধিকারী হতে পারবো আমরা। আমি বড়লোক হওয়ার নেশায় এসব ভুল কাজ করে ফেলেছি, ছেড়ে দিন। এই তোমরা এদেরকে কোমরে দড়ি বেঁধে মারতে মারতে থানায় নিয়ে যাও। হয় ফাঁসি, না হলে যাবজ্জীবন অপেক্ষা করে রয়েছে তোমাদের জন্য। তার আগে তোদের বুড়ি মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চা। আমি আপনাদের দুজনের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছি। আপনারা আমাদের এত স্নেহ করতেন, কিন্তু আমরা প্রতিদান দিতে পারিনি, ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমি আপনাদের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছি, বড্ড ভুল করে ফেলেছি। এখন থেকে খগেন আর রতনের সম্পত্তি বিক্রি করে সব সম্পত্তি হরিপদ বাবুকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। তাহলে ভোজ আবার হবে। এবার গ্রামের সব মানুষদের নিয়ে আনন্দ করে ভোজ হবে, কারণ খারাপ মানুষেরা জেলে চলে গেছে।